ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রামায়ণ প্রশ্নবিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আমি আজকের তোমাদের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি 13টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে রেখেছি। আজকের আমি তোমাদের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর যে 13টি মডেল স্কুল করেছি সেগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা সেই আমার ভিডিও কালেক্ট করতে পারো। চলো আমরা আজকের তোমাদের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, প্রথমে বলা আছে কি, একের ক, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ মানে কি? তার তিনটি বাহু সমান হবে। যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। আর তার তিনটি কোণ সমান মানে কি? যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তিনটি কোণ যেহেতু সমান, সুতরাং তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে হবে তিনটি কোণ সমান আমরা কী করবো? 3 দিয়ে ভাগ করবো। 180কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 60 হবে। তাই সুতরাং সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। ক্ষয় থেকে পরের প্রশ্ন দেখো, সমকোণ ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত হয়? 90 ডিগ্রি। বৃহত্তম কোণ আমরা জানি সমকোণী ত্রিভুজ কোনটা হয়? এই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, আর সেই 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, আর সেই সমকোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা, সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি হচ্ছে? অতিভুজ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি আমরা জানলাম। এই যে সমকোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, অর্থাৎ এর নাম কি হচ্ছে? অতিভুজ হয়। চলো পরবর্তী থেকে আমরা, একটি ত্রিভুজের সবচেয়ে বেশি কতগুলি সূক্ষ্মকোণ থাকতে পারে? একটি ত্রিভুজের সবথেকে বেশি সূক্ষ্মকোণ থাকবে দুটি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হয় কি? সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে হয়। সেক্ষেত্রে তিনটি সূক্ষ্মকোণ পাবো। আর সমবাহু ব্যতীত আর অন্য যে কোনো ত্রিভুজ হোক না কেন, তার সূক্ষ্মকোণের মান কী হয়? দুটি করে হয়। ঠিক আছে? চলো তারপর প্রশ্ন হচ্ছে, একটি বৃত্তের কতগুলি ব্যাস আছে? একটি বৃত্তের অসংখ্য ব্যাস আছে। কী আছে? অসংখ্য ব্যাস হয়। অসংখ্য ব্যাস হবে। অসংখ্য ব্যাস হবে। তাহলে যদি বৃত্ত অঙ্কন করি, তার ব্যাস কত হয়? অসংখ্য হবে। বুঝেছে? অসংখ্য ব্যাস হবে। আর একটি বৃত্তে কতগুলি কেন্দ্র আছে? আমরা জানি একটি বৃত্তের একটি কেন্দ্র হয়। একটি বৃত্তের কেবলমাত্র একটি কেন্দ্র হয়ে থাকে। তারপর প্রশ্ন দেখো, যে বৃত্তের দুটি ব্যাসের ছেদবিন্দুর নাম কি? তাহলে বৃত্তের দুটি ব্যাসের বিন্দুটির নাম কি হয়? কেন্দ্র হয়। সেটা আমরা জানি প্রত্যেকে। বৃত্তের দুটি ব্যাসের ছেদবিন্দুর নাম কি হয়? কেন্দ্র হয়। দেখো, এই ধরো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। যদি এই বৃত্তকে কেন্দ্র করে দুটি সরলরেখাংশ বা ব্যাস অঙ্কন করি, এক্ষেত্রে তার ছেদবিন্দু হচ্ছে কেন্দ্র হয়। অর্থাৎ তার নাম আমরা কি? ও দিয়ে লিখি, অর্থাৎ ও কেন্দ্রবৃত্ত। ঠিক আছে? চলো পরবর্তী দেখি, যে বৃত্তের ব্যাসার্ধ 5.5 সেমি, তার ব্যাস কত হয়? তার ব্যাস হয়, আমরা জানি ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কী হয়? ব্যাস হয়। আর অর্থাৎ 5.5 অর্থাৎ 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে? ব্যাস হবে, আমরা 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? অর্থাৎ 10 হবে, 11 হবে। অর্থাৎ 5.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কত হবে? 11 হবে। 11 সেমি। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সমকোণ ত্রিভুজের একটি কোণের মান কত হয়? 35 ডিগ্রি হলে অপর দুটি কোণ কত হবে? একটা হবে 90 ডিগ্রি, আর একটা 35 ডিগ্রি। অর্থাৎ যেহেতু সমকোণ ত্রিভুজ, এক্ষেত্রে কী ধরনের ত্রিভুজ হবে? এক্ষেত্রে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো, একটি সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, যদি তার এই কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি হয়, জানি আমরা প্রত্যেককে 90 ডিগ্রি হচ্ছে, আর অপর দুটো কোণ হচ্ছে, একটা কোণ 35 ডিগ্রি হলে আর অপর কোণ কত হবে? আমরা দুটি কোণের যোগফল কত হয়? 90 ডিগ্রি হবে। আর একটি কোণ 35 ডিগ্রি হলে অপর কোণ কত হবে? 35 ডিগ্রি হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে? 84/102কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। চলো, 84/102কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে হবে, দেখো, 84/102কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো, 84 আর 102 তোমাদের জোড় সংখ্যা। আমরা জানি, প্রত্যেকে জানি, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। 2 দিয়ে যদি ভাগ করি 84কে, কত হচ্ছে?
42 হচ্ছে, আর 102কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে 51 হচ্ছে। আবার 42 আর 51 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়? দুটি সংখ্যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 42কে যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে 14 হচ্ছে, আর 51কে যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে 17 হচ্ছে। উত্তর কত হচ্ছে তোমাদের 14/17। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন রয়েছে দেখো, পরের প্রশ্ন রয়েছে তোমাদের 13 ও 17 এর গসাগু ও লসাগু কত? 13 ও 17 হচ্ছে মৌলিক সংখ্যা, দুটি সংখ্যা এই মৌলিক সংখ্যা। সুতরাং 13 17কে যদি আমরা লসাগু করি কত হবে? এই 13 আর 17কে যদি লসাগু করি আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কী হবে? 1 দ্বারা বিভাজ্য করবো আমরা। 1 দ্বারা যদি বিভাজ্য করি তাহলে 13 13 হচ্ছে, 1 17 17 হচ্ছে। অর্থাৎ যদি গসাগু কত হবে? গসাগু শুধুমাত্র 1 হবে। গসাগু কত পেলাম? 1 পেলাম। আর লসাগুকে জানি কি? যেহেতু মৌলিক সংখ্যা দুটো হচ্ছে সুতরাং কী করতে হবে? মৌলিক সংখ্যা মানে সংখ্যাদের গুণফল হয়। এক্ষেত্রে লসাগু কত হবে? লসাগু হবে 13 সঙ্গে যদি 17 গুণ করি কত হচ্ছে? 211 হচ্ছে। কেমন? 211। 211 নয়, এক্ষেত্রে লসাগু হবে 221 হবে। 221 যদি 13 আর 17কে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো 7 3 21 1 হাতে 2, 3 একে 3 4 5, 17 3 51 আর 17 আমরা যোগ করব 1, 7 5 12 2 হাতে 1 1 1 2, 221 হচ্ছে। কত হচ্ছে? 221। তাহলে 13 17 গুণ করলে কত হচ্ছে? 221 হচ্ছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, তাহলে সরল করো 24/4 × 3 বিয়োগ 24/12। তাহলে চলো কী বলা হচ্ছে? তাহলে এক্ষেত্রে সরলটা আমরা দেখি। তো সরলটা প্রথমে কী করবে দেখো, যে 24/4 × 3 বিয়োগ 24/12। প্রথমে আমরা বদমাস নিয়ম অনুযায়ী কী জানি? প্রথমে ভাগ হয়, আগে ভাগ হবে, তারপরে গুণ হয়, তারপরে যোগ হয়, তার বিয়োগ হয়। এক্ষেত্রে দুটো ভাগ দেখতে পাচ্ছি আমরা। এই দুটো ভাগ আমরা প্রথমে করে নেব। 24 আর 4কে প্রথমে ভাগ করলে কত হচ্ছে? 6 হয়। তারপর যে সংখ্যাগুলো পড়েছে সেগুলো তুলে দিলাম, গুণিতক 3 আর বিয়োগ আবার 24/12কে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 2 হচ্ছে। 24কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। সুতরাং কী বললাম? 6 3 18, তারপর 18 হলো, তারপর বিয়োগ 2, 18 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 16 হচ্ছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? 64 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 64 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে চলো দেখা হচ্ছে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হচ্ছে বাহু গুণিতক বাহু। এখানে বর্গ সেমি হবে, বর্গ সেমি হবে, একক কী হবে? বর্গ সেমি হবে। বাহু গুণিতক বাহু হয়, এক্ষেত্রে কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? বাহু গুণিতক বাহু মানে কী হয়? বাহুর বর্গ হয়। বাহুর মাথার দিকে 2 বসালে সেটা হচ্ছে বর্গ হয়। বাহুর বর্গ, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব বাহুর বর্গ সমান কত হয়? ক্ষেত্রফল হয়। তাহলে বাহুর বর্গ সমান কি ক্ষেত্রফল কত বলা হয়েছে? 64 বলা আছে। আর বাহুর বর্গ যদি 2 যদি এদিকে আসে কী হবে? বর্গমূল হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে বাহুর মানটা আমরা পেয়ে যাবো। 64 বর্গমূল কত হয়? 8 হয়। অর্থাৎ অতএব বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেমি। বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেমি হচ্ছে। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, একজন একটি কাজ করে 24 দিনে করলে 8 জন ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে দেখতে পাচ্ছি একটি কাজ যদি একজন করে 24 দিনে, তাহলে 8 জন বেশি জন হচ্ছে, সেক্ষেত্রে কী হবে? দিন সংখ্যা কমে যাবে। অর্থাৎ লোকের জনসংখ্যা বা কাজের লোকের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক কী হয়? সর্বদা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমরা এভাবে ঐকিক নিয়মের সাহায্যে যদি করি, তাহলে একজন একটি কাজ করে কত দিনে? 24 দিনে। তাহলে একজন যদি একটি কাজ করে 24 দিনে, তাহলে 8 জন কাজ করবে, নিশ্চয়ই কম দিনে কাজ করবে। তো আমরা কী করবো? 24কে 8 দিয়ে কী করবো? ভাগ করবো। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? তাহলে 24কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে? তাহলে 8 3 কত হচ্ছে? 24। কত হচ্ছে? 24। কত হচ্ছে? 3 উত্তর, অর্থাৎ 3 দিনে। অতএব কি বলছে? অতএব 8 জন লোক 3 দিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, যে পরিমাণ খাদ্যে 5 জন লোকের 10 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে একজন লোকের কতদিন চলবে? দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে লোক সংখ্যা যখন খাদ্যের পরিমাণ যখন স্থির থাকবে, অর্থাৎ খাদ্যের পরিমাণ যদি স্থির থাকে সেক্ষেত্রে হবে, খাদ্যের পরিমাণ স্থির থাকলে সেক্ষেত্রে হবে 5 জন লোক 10 দিনে খেলে একজন লোক যদি খায় সেই পরিমাণ খাদ্যটা বেশি দিন লাগবে। অর্থাৎ কী সম্পর্ক হবে? বিপরীত সম্পর্ক। অর্থাৎ খাদ্যের পরিমাণ বাড়লে, খাদ্যের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে দিন সংখ্যা কী হবে? কমবে। এক্ষেত্রে কী হবে? বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক যদি হয় এক্ষেত্রে তোমরা কীভাবে লিখবে? যে পরিমাণ খাদ্য 5 জন লোক খায় কতদিন? যে পরিমাণ খাদ্য 5 জন লোক খায় কতদিনে? 10 দিনে। কতদিনে? 10 দিনে।
তাহলে সেই পরিমাণ খাদ্য যদি একজন লোক খায় সেক্ষেত্রে কত দিনে খাবে? তো 10-এর সঙ্গে আমরা কী করবো? 5 গুণ করব। এই 10-এর সঙ্গে আমরা 5 গুণ করলে সেই পরিমাণ খাবে, অর্থাৎ বেশি সংখ্যক লোক খেতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কী করলাম? গুণ করলাম। 10-এর সঙ্গে আমরা কি 5 গুণ করে কত পেলাম? 10 5 কত হচ্ছে? 50। অতএব একজন খায় কত দিনে? তাহলে একজন খায় 50 দিনে। অতএব একজন লোক খাবে, একজন লোক সেই পরিমাণ খাদ্য 50 দিনে খাবে, 50 দিনে খাবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো আমরা 3 থেকে প্রশ্নে চলে এলাম। আমরা বলছে 3 ক বলা হচ্ছে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি 1 মাস সময় লাগে। তাহলে ওই কাজটি 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? আর চলো এইটা আমরা ঐকিক নিয়মে করব, তৈরাসিকের নিয়মে টেবিল করে আমরা গণিতটা সমাধান করব। চলো কি বলা হয়েছে? দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রথমে কী করবে? লোক সংখ্যা লিখবে একদিকে আর সময় লিখবে অপর দিকে। যদি লোক সংখ্যার মানটা বের করতে বলা হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন এদিকে লিখতে পারো, তোমরা চেঞ্জ করে দেবে, সময়টা এদিকে লিখবে আর লোকটা সেদিকে ডান দিকে রাখবে। লোক সংখ্যাটার মান যেহেতু আমাদের বের করতে বলা হচ্ছে, সুতরাং এটা তোমরা ডান দিকে লিখবে আর সময়ের পরিমাণটা তোমরা বাম দিকে লিখবে। ঠিক আছে? এবার দেখো লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সর্বদা কী হয়? সম্পর্ক হয় বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হয়? বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে যদি করি গণিতটা, সেক্ষেত্রে করব যে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত সম্পর্ক হলে 30 দিনে ঘর তৈরি করে কতজন লোক? 8 জন লোক। 30 দিনে ঘর তৈরি করে কতজন? 8 জন লোক। তাহলে একদিনে যদি করে ওই ঘর তৈরি করতে, সেক্ষেত্রে কত বেশি লোক মিস্ত্রি লাগবে। আমরা যেখানে 30 দিনে লাগে 8 জন মিস্ত্রি ঘর তৈরি করতে পারে, সেক্ষেত্রে একজন যদি করে ওই ঘরটা তৈরি করতে, সেক্ষেত্রে বেশি দিন সময় লাগবে। অর্থাৎ আমরা কী করলাম? 30-এর সঙ্গে 8 গুণ করলাম, 30-এর সঙ্গে 8 গুণ করলাম। এরপর কী করব? যদি 24 দিনে কাজটি ঘরটা তৈরি করে 24 দিনে করতে হয়, এক্ষেত্রে কী হতে হবে? নিশ্চয়ই দিন সংখ্যা বাড়ছে, 1 ছিল 1 থেকে 24 হয়েছে, অর্থাৎ দিন সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে কী হবে? বাড়লে লোক সংখ্যা কি কমবে। অর্থাৎ আমরা কি 22/24 অর্থাৎ ভাজিতক 24 করলাম। 30 গুণিতক 8/24 কাটাটি করলাম, কত হচ্ছে? আমরা প্রথম কিনলাম 8 3 24, 3 10 30, 10 হচ্ছে। তো কতজন মিস্ত্রি কাজ করবে? 10 জন মিস্ত্রি কাজ করতে পারবে। অতএব কী লিখবে? অতএব মোট ঘরটি তৈরি করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? 10 জন মিস্ত্রি লাগবে। ঘরটি তৈরি করতে 24 দিনের মধ্যে কতজন মিস্ত্রি লাগবে? 24 দিনে 10 জন মিস্ত্রি ঘরটি তৈরি করতে পারবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো 5 জন লোক বলা আছে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করতে পারবে? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে কী করব? গণিতের ভাষায় সমস্যার সমাধান করে ঐকিক নিয়মের সাহায্যে গণিতের সমাধান করব। তাহলে প্রথমে কী করব? যে প্রথমে করব আমরা যে সম্পর্ক স্থাপন করি, যে লোক সংখ্যা বাড়ছে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে এক্ষেত্রে কী করবে? ওই কাজটি 24 দিনে শেষ করতে হলে কতজন মিস্ত্রি লাগবে? সেক্ষেত্রে আমাদের ঐকিক নিয়মের সাহায্যে গণিতের সমাধান করব। তাহলে কী করবে? প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো, প্রথমে লোক সংখ্যা লিখবে, লোক সংখ্যা একক কী হবে? জন হবে। আর তারপরে প্রতিদিন কাজের পরিমাণ হবে ঘন্টায় থাকবে, ঘন্টা ব্র্যাকেটে ঘন্টা দেবে। আর তারপরে সময় দেবে, সময়টা কী থাকবে? দিনে থাকবে, দিন সংখ্যা থাকবে বা দিনে থাকবে। এক্ষেত্রে বলা হচ্ছে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কত দিন সময় লাগবে? 9 দিন সময় লাগবে। তারপরে 3 জন লোক যদি কাজ করে প্রতিদিন 8 ঘন্টা করে, সেক্ষেত্রে কত দিন সময় লাগবে? বুঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সম্পর্ক স্থাপন করি। যে সম্পর্ক স্থাপন করলে প্রথমে লোক সংখ্যা স্থির রেখে, এই যে লোক সংখ্যাটা আমরা স্থির রাখবো, লোক সংখ্যা স্থির রেখে যে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? এক্ষেত্রে সুতরাং এক্ষেত্রে সম্পর্ক কী হবে? ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে? আবার বলা আছে, আবার প্রতিদিন কাজের সময় যদি স্থির রাখা যায়, সেক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কী হবে? দিন সংখ্যা কিন্তু কমবে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও সম্পর্ক কী হচ্ছে? বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? চলো এরপরে দেখো, এরপরে লিখবে যে 5 জন লোক ঐকিক নিয়মের সাহায্যে ঐকিক নিয়মে আমরা সমস্যাটা সমাধান করব। চলো কী বলা আছে? যে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে? 9 দিনে শেষ করে। তাহলে ওই 5 জন লোক যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে, সেক্ষেত্রে কতদিন সময় লাগবে? 9 গুণিতক 8 আমরা গুণ করব। কেমন? যেহেতু বিপরীত সম্পর্ক ছিল, তাহলে ঘন্টার সঙ্গে
দিনের সম্পর্ক কী হচ্ছে তোমার বিপরীত সম্পর্ক হয়। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? বিপরীত সম্পর্ক হলে কী করবো আমরা? 9 সঙ্গে 8 আমরা গুণ করব। সুতরাং কী হচ্ছে? সুতরাং গুণ করলে তারপরে হচ্ছে কি যে আবার একজন লোক যদি ওই কাজটি করে প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কী হবে? নিশ্চয়ই বাড়বে। অর্থাৎ লোক সংখ্যা কমে গেছে যেহেতু, সুতরাং কী হবে? লোক সংখ্যা কমে গেছে। লোক সংখ্যা কমে গেলে কী হবে? দিন সংখ্যা বেড়ে যাবে। বাড়লে কী হয়? গুণ হয়। কী হয়? গুণ হচ্ছে। তাই আমরা কি 5 গুণ করলাম। 9 গুণিতক 8 গুণিতক 5 গুণ করলাম। তারপরে কী বলা আছে? এরপর আছে আবার একজন লোক যদি প্রতিদিন 4 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কাজের পরিমাণ কি বাড়বে? না, কাজের পরিমাণ এক্ষেত্রে উল্টো হবে। যে লোক সময় বেড়ে গেছে, সুতরাং কী হবে? দিন সংখ্যা কী হবে? কমে যাবে। কী করবো আমরা? 4 ভাগ করব বাই 4 করেছে, বাই 4 করেছে। আবার বলা আছে আবার 3 জন লোক যদি প্রতিদিন ওই 4 ঘন্টা করে যদি কাজ করে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কী হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু কি দিন সংখ্যা কি কমে যাবে। আমরা 3 কী করলাম? ভাগ করলাম। এই 3টা কী করলাম? ভাগ করলাম। আর কাটাকাটি করলাম। 4 দুগুণে 8 করেছে আর 3 3 9 করেছে। কী থাকলো? 3 থাকলো, 2 থাকলো, 5 থাকলো। 3 2 5 গুণ করলাম। অর্থাৎ কত হলো? 30 দিনে। অতএব কী লিখবে তোমরা? 30 দিনে কাজটি শেষ করতে পারবেন। বুঝা গেছে? 3 জন লোক প্রতিদিন যদি 4 ঘন্টা করে যদি কাজ করে সেক্ষেত্রে কতদিনে শেষ করতে পারবে? 30 দিনে শেষ করতে পারবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন রয়েছে দেখো, সরল করো। বলা আছে 10 গুণিতক 6 বিয়োগ আর 5 যুক্ত তার 10 বিয়োগ 5 বিয়োগ 2 আর অফ বা এর হচ্ছে 3। চলো আমরা এই সরলটা করে ফেলি। দেখো প্রথমে কি সরলটা আমরা তুলে ফেলেছি। তো এবার দেখো কী করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে দেখো 60 আমরা কি বিয়োগ আর গুণ ছিল, গুণটা আগে হবে বদমাস নিয়ম অনুযায়ী 10টায় 60টা করে ফেলাম। এবার প্রথম বন্ধনীর মধ্যে সংখ্যাটা আমরা সমাধান করব। 5 থেকে আমরা 2 বাদ দেবো। 2 দিলে কত হচ্ছে? 3 হচ্ছে। কত হচ্ছে? 3 হচ্ছে। এবার 3 আবার 10 থেকে আমরা কী করবো? 3 বাদ দেবো। কত হচ্ছে? 10 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। 7 পর আর এখানে যে এর আছে এরটা আগে গুণ করতে হবে। 7-এর সঙ্গে 3 আমরা গুণ করে ফেললাম। 7 3 কত হচ্ছে? 21 হচ্ছে। এবার 5-এর সঙ্গে 21-এর কী করবো? যোগ করবো। যোগ করলে কত হচ্ছে? 26 হচ্ছে। আবার 60 থেকে আমরা 26 বাদ দিলে কত হচ্ছে? 34 হচ্ছে। বুঝা গেছে? 34 হচ্ছে। চলো এরপরে প্রশ্ন কী রয়েছে দেখি আমরা। এরপরে প্রশ্ন রয়েছে দেখো যে এক ব্যক্তি বাসে চেপে বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ বলা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা। এখানে গতিবেগ দেখতে পাচ্ছি একটা পাচ্ছে, তবে সে 3 ঘন্টায় পৌঁছায়। যদি গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টায় থাকে সেক্ষেত্রে সে 3 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবে। কিন্তু বাসটি 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, সেক্ষেত্রে কত সময়ের মধ্যে সে পৌঁছতে পারবে? দেখো যেহেতু বাসের গতিবেগের সঙ্গে সময়ের এখানে তুলনা করতে বলা হচ্ছে, এক্ষেত্রে কী সম্পর্ক হবে? মনে রাখবে গতিবেগ যদি বাড়ে সময় কিন্তু কমবে, আর সময় যদি বাড়ে গতিবেগ কমবে। কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক হয় জানি আমরা। আমরা যদি ঐকিক নিয়মের সাহায্যে করি প্রথমে আমরা কি প্রথমে টেবিল করে ফেলবো। একটা টেবিল করে গণিতের ভাষা সমস্যাটি সমাধান করার পর আমরা কি টেবিল করব। দেখো টেবিল করার পর গতিবেগ একদিকে লিখবো, গতিবেগ যে দুটো রয়েছে সময়টা আমাদের একটা বের করতে হবে, সেটা ডান দিকে রাখবো আমরা। বলা হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা যদি যায় কত সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে। আবার 60 কিমি গতিবেগে যদি যায় সেক্ষেত্রে কত সময় লাগবে? এক্ষেত্রে আমরা কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক জানি আমরা, বলে দিয়েছি এটা বিপরীত সম্পর্ক হয়। তারপর কী লিখবে? দেখো গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত সম্পর্ক। বাসটির গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা হলে সময় লাগবে কত হবে? 3 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে বাসটির গতিবেগ যখন 1 কিমি থাকবে, 1 কিমি প্রতি ঘন্টা হলে তখন সময় কত লাগবে? তখন আমরা কী করব? আমরা গুণ করব। কার সঙ্গে? 40-এর সঙ্গে আমরা 3 গুণ করব, অর্থাৎ 40 গুণিতক 3 হয়েছে। 40 গুণিতক 3, ঠিক আছে? আবার 60 কিমি প্রতি ঘন্টা যদি হয় সেক্ষেত্রে সময় লাগবে কত হবে? এক্ষেত্রে সময় বেড়ে যাচ্ছে, গতিবেগ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি সময় কমবে? আমরা সুতরাং ভাগ করলাম 60। তাই 40 গুণিতক 3 বাই 60 কাটাটি করলাম। 0 0 কেটে দিয়েছি প্রথমে। 3 দুগুণে 6 করেছি আর 2 দুগুণে 4 করেছি। বুঝা গেছে? তারপরে চলো তারপরে এক্ষেত্রে না এপারে থেকেছে দেখো, তাহলে কী পেলাম? কাটাকাটি করতে কী পেলাম? 2 পেলাম। কাটাকাটি করতে কত পেলাম? 2 পেলাম। 2 পেলাম। অতএব সময় কত লাগবে? অতএব সময় কত লাগবে? 2 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 2 ঘন্টা সময় লাগবে। এখানে ঘন্টা, 2 ঘন্টা সময় লাগবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? যে পরের প্রশ্ন বলা আছে দেখো যে দাগের প্রশ্ন দেখো 99 ভাজিত 99 বিয়োগ 99 যুক্ত 90 বিয়োগ 20 এর 3 যুক্ত 1 সমান কত? চলো আমরা এই সরলটা সমাধান করে ফেলি। দেখো প্রথমে আমরা প্রশ্নটা তুলে ফেলেছি। তারপর দেখো আমরা প্রথমে দেখি ভাজিতক আর বিয়োগ এই বন্ধনীর বাইরে আছে, সুতরাং সম্পর্ক কী হবে? ভাগটা আগে হয়,
বদমাস নিয়ম অনুযায়ী ভাগটাকে করলাম, 999কে 9 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে 111 হয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা এই প্রথম বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাটা আগে সমাধান করব। তো 3 থেকে 3 আর 1 কী করবো, যোগ করবো, কত হয়েছে 4 হয়েছে, 4 হয়েছে। এবার আছে 20 আর এর সঙ্গে কী সম্পর্ক, এর সম্পর্ক ছিল, দেখো 20 আর 4-এর সঙ্গে কী সম্পর্ক, এর সম্পর্ক, এটা আগে করতে হবে। 20-র সঙ্গে 4 আমরা কি গুণ করলাম, 20 4 কত হয় 80। এবার 90 থেকে আমরা 80 বাদ দেবো, কত হচ্ছে 10 হচ্ছে। এবার 10 আবার 9 99 সঙ্গে যোগ করবো, কত হবে 109। আবার 111 থেকে আমরা কি 9 বাদ দিলাম, কত হচ্ছে 2 হয়েছে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 6 দাগের প্রসঙ্গ, 3 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব হবে। একে দেখতে পাচ্ছিস সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, এক্ষেত্রে সম্ভব হবে কি, আমরা জানি যে নিয়ম যুক্তি দিয়ে লেখো, এটা আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, আশা করি তোমরা ভালো করে পারবে এটা। তবু আমি লিখেছি দেখো যে কোনো ত্রিভুজের কী বলা আছে, কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর অপেক্ষা ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল বেশি হলে ত্রিভুজ অঙ্কন করা বা ত্রিভুজ আঁকা সম্ভব হবে, অঙ্কন করা সম্ভব হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে 3 সেমি 3 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের যে বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল কত হয়, 3 হয় জানি। ক্ষুদ্রতম বাহু কোনটা হচ্ছে, 3 সেমি আর 3 সেমি, এই দুটো যোগফল কত হচ্ছে, 3 সেমি হচ্ছে। আর 3 আর 3 যোগ করলে কত হচ্ছে, 6 সেমি হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি বৃহত্তম বাহু কত ছিল, 5 ছিল। 5 থেকে নিশ্চয়ই যোগফল বেশি হচ্ছে, সুতরাং বৃহত্তম বাহু 5 সেমি অপেক্ষা বেশি। সুতরাং এক্ষেত্রে কী হবে, ত্রিভুজ অঙ্কন করা কী হচ্ছে, করা সম্ভব হবে, বুঝেছে, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তারপরে দেখো, তারপরে একটা কি প্রশ্ন আছে দেখে নিই। তারপরে প্রশ্ন বলছে, আমরা চারিদিকে চলে এলাম, চারিদিকে কী প্রশ্ন বলা হচ্ছে, চারিদিকে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, সমবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যাবে কিনা সেটা আমাদের লিখতে হবে, বুঝেছে। তাহলে আমরা জানি প্রত্যেকে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং সমবাহু ত্রিভুজ যদি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার হয়, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ ক প্রকার হয়, 3 প্রকার, অর্থাৎ সূক্ষ্মকোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ তো বাহুভেদে হচ্ছে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে কি কোণ ভেদে হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত হয়, প্রতিটি কোণ 60 ডিগ্রি হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে। আর সুতরাং এই সূক্ষ্মকোণ ত্রিভুজের মধ্যে একটি অন্যতম, অর্থাৎ আমরা সমবাহু ত্রিভুজকে সূক্ষ্মকোণ ত্রিভুজও বলতে পারি, বুঝেছে। তাহলে চলো প্রথমে একটা সমবাহু ত্রিভুজ, তার 3টি বাহু সমান হবে, প্রতিটি বাহু সমান হবে। এক্ষেত্রে সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহু সমান হলে তার কোণগুলো সমান হবে, তার কোণগুলো 60 ডিগ্রি করে হবে, সূক্ষ্মকোণ হচ্ছে। এভাবে তোমরা লিখবে কি, ABC একটি সমবাহু ত্রিভুজ। তাহলে তোমরা এইভাবে লিখবে ABC একটি সমবাহু ত্রিভুজ। এরকম একটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিতে পারো। নিয়ে প্রথমে কিন্তু ভূমিটা অঙ্কন করবে, সেই ভূমির মাপে কিন্তু এই দুটি বাহু কেটে নেবে। তাহলে কী হচ্ছে, তো সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে, মনে রাখবে কিন্তু 3টি বাহু যেন সমান হয়, বুঝা গেছে। তাহলে ABC একটি সমবাহু ত্রিভুজ, এইটুকু লিখে দিলে। এর পরের একটা প্রশ্ন রয়েছে যে সমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ কিনা সেটা আমাদের লিখতে হবে। যে অবশ্যই বলা যায় যে আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজে এটা প্রতিটি কোণ সূক্ষ্মকোণ হয়, সুতরাং সমবাহু ত্রিভুজের কোনো কোণ ও সূক্ষ্মকোণ, তাই সমবাহু ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজও বলা হয়, ঠিক আছে। এইটুকু তোমরা লিখে দেবে, বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাস ও বৃত্তচাপ চিহ্নিত করো। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখি। তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে, তোমাদের প্রথমে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করবে প্রথমে। তাহলে 2.5 সেমি বিশিষ্ট, তোমরা স্কেল দিয়ে 2.5 সেমি একটা সরলরেখাংশ কেটে নাও। 2.5 অর্থাৎ 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরলরেখাংশ কেটে নেবে। কেটে নেওয়ার পর তোমরা এই মাপে পেন্সিল কম্পাস দিয়ে এটা মেপে নাও, মেপে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। তাহলে বৃত্ত অঙ্কন করা হলে কী করবে, মাঝে কেন্দ্র থাকছে, আর তারপর বলা আছে জ্যা আর ব্যাস। জ্যা বলা হচ্ছে, দেখো আমরা জানি কেন্দ্রগামী যে রেখা অঙ্কন করা হয় তা কি বলা হয়, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে, আর এটা হচ্ছে ব্যাস, এটা হয় কি ব্যাস হয়। আর ব্যাসের নামকরণ করে দাও AB। তাহলে একটা জ্যা অঙ্কন করবে,
জ্যা দিয়ে দাও ই, হচ্ছে এবিসি, সি আর ই দিয়ে দাও, ABCD দিয়ে দাও, ডি। তারপর বলা আছে বৃত্তচাপ। দেখো বৃত্তচাপ একটা অঙ্কন করে নাও এইভাবে। বৃত্তের কোনো একটা অংশে বৃত্তের কোনো একটা অংশে এরকম একটা মোটা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। এখানে একটা বিন্দু দাও, একটা বিন্দু দিয়ে দেয়, এটা কী করে দাও, এটা নামকরণ করে দাও, ই দিয়ে দাও আর এটা এফ দিয়ে দাও। কথা হচ্ছে EF হচ্ছে তোমাদের একটা বৃত্তচাপ হয়ে গেল, বুঝে গেছে? তাহলে তোমরা লিখবে কি প্রথমে? তাহলে প্রথমে বলা আছে কেন্দ্র, কেন্দ্রটার নাম দিয়ে দাও ও কেন্দ্র, ও কেন্দ্র নাম দিয়ে দাও। কেন্দ্র কি বলা আছে? কেন্দ্র হচ্ছে সমান কি ও, আর তারপর বলা আছে জ্যা, জ্যাটা কি বলবে? সিডি। এই সিডি হচ্ছে জ্যা, সিডি স্কেল দিয়ে সব অঙ্কন করবে, পেন্সিল দিয়ে, পেন দিয়ে করবে না। জ্যা হচ্ছে কি সিডি, জ্যা হচ্ছে, তারপর কি বলা আছে? জ্যা হচ্ছে, তারপর হচ্ছে ব্যাস। ব্যাস কি বলা হচ্ছে? ব্যাস বলা হচ্ছে, দেখো এখানে ব্যাস বলছে কেন্দ্রগামী যে জ্যাটা আমরা টানছি কি বলা হয়? ব্যাস বলা হয়। আমি যেটা লিখে দিয়েছি AB হচ্ছে ব্যাস, AB হচ্ছে ব্যাস। আর তারপর হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কি বলবে? বৃত্তচাপ হচ্ছে এই যে EF করেছি, এটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, EF হচ্ছে বৃত্তচাপ, বুঝেছ? এইভাবে তোমরা লিখে দেবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলছে 3 সেমি, বলছে 3টি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো যাদের ব্যাসার্ধগুলির যথাক্রমে 3 সেমি, 4.5 সেমি ও 6 সেমি। আমরা জানি যে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? যে একটা বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক, কি বললাম? প্রথমে আমি একটু সমকেন্দ্রিক বৃত্তের সংজ্ঞাটা দিয়ে রাখি, যেটা তোমাদের জেনে রাখা উচিত। তাহলে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলবো আমরা? যে একটি বিন্দুকে কেন্দ্র করে, একটি বিন্দুকে কেন্দ্র করে যখন অসংখ্য বৃত্ত অঙ্কন করা হয় তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলে, বুঝেছে? তাহলে বলা হচ্ছে এখানে 3টি সেমি দিয়েছে, আমরা সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করবো। যেহেতু এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই দেবে না, যেহেতু চাইনি সংজ্ঞা, বা কাকে বলে চাইনি, সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে তারা চাইনি, তোমরা দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু তোমরা যে ভালো করে প্র্যাকটিস করবে যে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, সেই জন্য আমি তোমাদের জন্য লিখে দিলাম। বলা হচ্ছে যে সমকেন্দ্রিক বৃত্তের প্রতিটি বৃত্তের কোণের প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধগুলি হলো, দেখো ব্যাসার্ধগুলি কী কী? তাহলে ব্যাসার্ধগুলি হলো, তাহলে একটা হচ্ছে কি 3 সেমি, তোমরা স্কেল দিয়ে এরকম 3 সেমি তোমরা টেনে নেবে। আবার পেন্সিল কম্পাসের সাহায্য করবে, পেন্সিলের স্কেলের সাহায্য করবে। 3 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করবে। 3 সেমি, প্রথমে 3 সেমি, তারপর আছে 4.5 সেমি। 4.5 সেমি একটা সরলরেখাংশ কেটে নেবে এরকম স্কেল দিয়ে। 4.5 সেমি লিখে কেটে নেওয়ার পর, সরলরেখাংশ কেটে নেওয়ার পর নামকরণ করে দেবে। তারপর হচ্ছে তার শেষে হচ্ছে 6 সেমি, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা সরলরেখাংশ অঙ্কন করবে, 6 সেমি। প্রথমে ক্ষুদ্রতম সরলরেখাংশটা তোমরা বা ক্ষুদ্রতম ব্যাসার্ধটা তোমরা নিয়ে নাও, পেন্সিল কম্পাস সাহায্যে মাপ নেবে। পেন্সিল কম্পাস সাহায্যে মাপ নিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের মাপ নিয়ে তোমরা একটা বৃত্ত প্রথম অঙ্কন করবে। বৃত্ত ঘুরিয়ে দিলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত প্রথম অঙ্কন করলে একটা মাত্র বিন্দুকে কেন্দ্র করে। তাহলে একটা মাত্র বিন্দুকে কেন্দ্র করে যখন একটা প্রথমে 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপরে বলা হচ্ছে 4.5 সেমি, তারপরে একটা কি এই একই বিন্দুকে কেন্দ্র করে আরও একটা এই 4.5 সেমি মাপ নিয়ে তোমরা আবার এর উপর রাউন্ড করে দাও। 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা সমকেন্দ্রিক সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করলে আবার একটা 6 সেমি মাপ নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে, আবার তোমরা এর উপরে 6 সেমি ব্যাসার্ধে একটা বৃত্ত অঙ্কন করলে। দেখো এই 3টি যে বৃত্ত অঙ্কন করেছি সেই একটি মাত্র বিন্দুকে কেন্দ্র করে, 3টি বৃত্ত আমরা অঙ্কন করেছি। সুতরাং একে কী বলা হচ্ছে? সমকেন্দ্রিক বৃত্ত বলা হচ্ছে। নামকরণ করে দাও, এটা ও হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে দাও, কত হবে? 3 সেমি দিয়ে দেবে, ব্যাসার্ধ 3 সেমি হবে, 3 সেমি ব্যাসার্ধ। তারপরটা হচ্ছে গিয়ে তোমরা এরকম টেনে দাও, এটা হচ্ছে এটা হচ্ছে 6 সেমি, হচ্ছে 6 সেমি। তারপরে এটা হচ্ছে তোমাদের 4.5 সেমি, 4.5 সেমি, ঠিক আছে? এভাবে তোমরা নামকরণ করে দেবে, বুঝা গেছে? এর প্রতিটি নামকরণ দেবে, এটা হচ্ছে ও দিয়ে দেবে, এটা হচ্ছে ও বি
আচ্ছা ও বি হচ্ছে একটা এ দিয়ে দাও, এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে সি। তাহলে কি বলবে ও এ কত হচ্ছে, তাহলে ও এ সমান কত হবে 3 সেমি, 3 সেমি। তাহলে হচ্ছে ও বি হচ্ছে গিয়ে 4.5 সেমি, ও বি হচ্ছে 4.5 সেমি। আর ও সি হচ্ছে 6 সেমি, ও সি হচ্ছে 6 সেমি। বুঝেছ? এইভাবে তোমরা লিখে দেবে, বুঝতে পারছো? তাহলে এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর 14 নম্বর মডেল স্কুলটা তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের 2025 তৃতীয় পর্যায়ের মূল্যায়নের 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে নিয়ে আসবো। চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।